আসসালামু আলাইকুম। আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা অনটিভির প্রাইম নিউজে। শুরুতে জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। ওয়াশিংটনের উভয় সংকট, ইরান সংঘাতের 2 সপ্তাহে ট্রাম্পের সামনে সামরিক ও কৌশলগত চ্যালেঞ্জ। বরফ দাবদাহ ও বিধ্বংসী ঝড়, আমেরিকায় প্রকৃতির এক অভূতপূর্ব বিপর্যয়, জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর সংকেত। নতুন যুদ্ধ আর আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয়, ট্রাম্পের উপরে আস্থা হারিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন তরুণরা। এবং মার্কিন শাটডাউনের 30 দিন, বেতনহীন টিএসএ কর্মীদের গণছুটিতে খাদের কিনারায় দেশের বিমান পরিষেবা। শুনছিলেন শিরোনাম, এবারে ফিরছি বিস্তারিত সংবাদে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর মাত্র 2 সপ্তাহের মাথায় কঠিন বাস্তবতার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ চালিয়ে যাওয়া নাকি ধীরে ধীরে পিছু হটা, এই 2 সিদ্ধান্তের মাঝেই এখন আটকে আছে ওয়াশিংটন। দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের সামনে থাকা 2টি পথই ঝুঁকিপূর্ণ। যুদ্ধ চালিয়ে গেলে যুক্তরাষ্ট্রকে আরও বেশি সামরিক ব্যয়, প্রাণহানি এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হবে। ইতোমধ্যে মার্কিন সেনা নিহত হয়েছে আর সংঘাতে মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে 2000-এর বেশি। অন্যদিকে পিছু হটলে ইরানের কৌশলগত সক্ষমতা অক্ষত থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে, বিশেষ করে তাদের পারমাণবিক কর্মসূচি। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে সক্ষম হয়েছে। তবে বাস্তবতা হলো, ইরানের শাসন ব্যবস্থা এখনও অটুট রয়েছে। সংঘাতের বড় প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে যাওয়ায় তেলের সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যা বিশ্ব বাণিজ্যে চাপ সৃষ্টি করছে। ইরান প্রমাণ করেছে তারা শুধু নিজেদের সীমার ভেতর নয়, আশপাশের দেশগুলোতেও হামলা চালাতে সক্ষম। ফলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও মতপার্থক্য বাড়ছে। নতুন কোনো যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এই সংঘাতে জড়ানো নিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের উপর। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো ইরানের পারমাণবিক রসদ। বিশ্লেষকদের মতে, তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে সম্ভাব্য স্থল অভিযান নিয়েও ঝুঁকি রয়েছে, যা সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে ইরান যুদ্ধ এখন শুধু সামরিক লড়াই নয়, বরং কৌশল, অর্থনীতি ও বৈশ্বিক স্থিতিশীলতার এক বড় পরীক্ষায় পরিণত হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব ও ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ কোন্দল থেকে শুরু করে আমেরিকান তুষার ঝড়, জ্বালানির সংকট এবং ভোটার জালিয়াতির চাঞ্চল্যকর সব তথ্য একই অঙ্গে বহুরূপী এই বৈশ্বিক সংকটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে আমরা সাজিয়েছি আজকের বিশেষ আয়োজন। মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা আর মার্কিন রাজনীতির মেরুকরণ বুঝতে আমাদের এই বিশেষ প্রতিবেদনটি আপনার জন্য হতে পারে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। 2026 সালের মার্চ মাস, মার্কিন রাজনীতি, জননিরাপত্তা এবং জনজীবন এখন এক নজিরবিহীন সন্ধিক্ষণে। একদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গন, অন্যদিকে দেশের অভ্যন্তরে নির্বাচনী স্বচ্ছতা নিয়ে বিতর্ক এবং প্রকৃতির রুদ্ররূপ, সব মিলিয়ে এক বহুমুখী সংকটে আমেরিকা। ইরান ইসরায়েল সংঘাতের জেরে বর্তমানে উত্তপ্ত ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে খোদ রিপাবলিকান দলেই তৈরি হয়েছে গভীর বিভাজন। ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে যে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানির দাম অর্থনীতিকে পঙ্গু করে দেবে। এরই মাঝে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া এআই গুজবের অবসান ঘটিয়েছেন তিনি নিজেই। তবে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে ধোঁয়াশা কাটেনি। বিশ্লেষকদের মতে এই নেতৃত্ব সংকট মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। দেশের ভেতরেও স্বস্তিতে নেই প্রশাসন। টেক্সাস থেকে মিশিগান, ধারাবাহিক সন্ত্রাসী হামলায় উঠে আসছে সেলফ রেডিক্যালাইজেশনের ভয়ঙ্কর চিত্র। এরই সমান্তরালে নতুন আলোচনার জন্ম দিয়েছে নির্বাচনী জালিয়াতি। ফিলাডেলফিয়ায় গ্রেফতার হয়েছেন মাহাদি সাকো নামক এক অবৈধ অভিবাসী, যিনি 2008 সাল থেকে ধারাবাহিকভাবে ভোট দিয়ে আসছিলেন। পেনসিলভানিয়ার মতো সুইং স্টেটে প্রায় 1 লাখ অনাগরিক ভোটার তালিকায় থাকার তথ্য সেভ অ্যাক্ট পাশের দাবিকে এখন তুঙ্গে নিয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ভোটিং স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি কোনো বিলে স্বাক্ষর করবেন না।
প্রকৃতিও যেন বিরূপ আচরণ করছে। যুক্তরাষ্ট্রের মিড ওয়েস্টে আঘাত হেনেছে বিধ্বংসী বোম সাইক্লোন। 11 মিলিয়নেরও বেশি মানুষ এখন কয়েক ফুট তুষার আর হিমাঙ্কের নিচের তাপমাত্রায় বিপর্যস্ত। এরই মাঝে সাধারণ মানুষের ওপর মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের বিল। নর্থ ডাকোটার তুলনায় হাওয়াই বা ক্যালিফোর্নিয়ায় আমেরিকানদের প্রায় 4 গুণ বেশি বিল গুনতে হচ্ছে, যা মুদ্রাস্ফীতির বাজারে জনরোষ আরও বাড়িয়ে দিয়েছে। 2026-এর মধ্যবর্তী নির্বাচন এবং 2028-এর প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজামের আক্রমণাত্মক বার্তা জানান দিচ্ছে সামনের দিনগুলোতে মার্কিন রাজনীতির লড়াইটা হবে আরও তীব্র। আমেরিকা কি পারবে এই ত্রিমুখী সংকট কাটিয়ে উঠতে? সময় সেই উত্তর দেবে। ইসরায়েলি হামলায় বাবা আলী খামেনি নিহত হলেও স্রেফ কয়েক মিনিটের জন্য বেঁচে যান ছেলে মুজতবা খামেনি। ফাঁস হওয়া অডিও বলছে বাগান দিয়ে হাঁটতে বের হওয়ায় তিনি রক্ষা পান, যদিও তার স্ত্রী নিহত হয়েছেন। তবে যুদ্ধের পর থেকে তাকে জনসমক্ষে না দেখায় প্রেসিডেন্ট ট্রাম্প সহ অনেকেই সন্দেহ করছেন মুজতবা কি আদৌ জীবিত আছেন। মারা গেছেন নাকি বেঁচে আছেন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনিকে নিয়ে রহস্য যেন কাটছেই না। তবে সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও রেকর্ড থেকে জানা গেছে এক অবিশ্বাস্য তথ্য। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও মোস্তফা বেঁচে যান স্রেফ অলৌকিকভাবে। রিপোর্ট অনুযায়ী তেহরানে খামেনির কম্পাউন্ডে যখন ইসরায়েলের বিধ্বংসী ব্লু স্প্যারো মিসাইল আঘাত হানে তার ঠিক কয়েক মিনিট আগেই মোস্তফা বাগান দিয়ে হাঁটতে বাইরে বেরিয়েছিলেন। এই সামান্য কয়েক মিনিটের ব্যবধানই তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। তবে সেই হামলায় তার স্ত্রী নিহত হন এবং তার নিজের পায়ে সামান্য চোট লাগে। ফাঁস হওয়া অডিওতে হামলার ভয়াবহ বর্ণনা দিয়েছেন খামেনির প্রোটোকল প্রধান মাজাহের হুসেইনি। তিনি জানান, হামলা এতটাই শক্তিশালী ছিল যে ইরানের সামরিক প্রধান মোহাম্মদ সিরাজির দেহের মাত্র কয়েক কেজি মাংস অবশিষ্ট ছিল। এমনকি খামেনির জামাতার মাথা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। মোস্তফা বেঁচে আছেন দাবি করা হলেও যুদ্ধের শুরু থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহ প্রকাশ করে বলেছেন, মোস্তফা হয়তো গুরুতরভাবে বিকলাঙ্গ হয়ে পড়েছেন অথবা তিনি আর বেঁচে নেই। আসলে কি মোস্তফা খামেনি ইরান সুপ্রিম লিডার সুস্থ আছেন, নাকি ইরান সরকার বড় কোনো সত্য আড়াল করছে? সময় বলে দেবে আসল রহস্য। নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে ডোম অব দ্য রক সহ পুরো আল আকসা চত্বর অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 1967 সালের পর এই প্রথম পবিত্র রমজান মাসে জুমার নামাজ ও তারাবি থেকে বঞ্চিত হয়েছেন ফিলিস্তিনিরা। আসন্ন ঈদ উল ফিতরেও মসজিদটি বন্ধ রাখার সিদ্ধান্তে মুসলিম বিশ্বে বইছে ক্ষোভের জোয়ার। আমেরিকার ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি এবং ইরান ইসরায়েল সংঘাতের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই আল আকসার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই চেষ্টাকে অযৌক্তিক বলছে 8টি মুসলিম দেশ। ইসলামিক ওয়াকফ কর্মকর্তাদের দাবি, মসজিদের হলগুলোতে গোপনে নজরদারি ক্যামেরা বসিয়ে নিয়ন্ত্রণ আরও পোক্ত করা হচ্ছে। যেখানে হাজারো মুসল্লির কণ্ঠে তাকবীর ধ্বনি প্রতিধ্বনিত হতো, সেখানে আজ কেবল ইসরায়েলি বাহিনীর বুটের শব্দ আর কাঁটাতারের নিস্তব্ধতা। আমেরিকার রাজনৈতিক অস্থিরতা আর মধ্যপ্রাচ্যের ধর্মীয় সংকট 2026 সাল যেন এক কঠিন অগ্নি পরীক্ষা। এই বৈশ্বিক অচলাবস্থা নিরসনে বিশ্ব নেতাদের ভূমিকা এখন সময়ের দাবি। একদিকে তুষার ঝড়, অন্যদিকে দাবদাহ। প্রকৃতির এই অদ্ভুত বৈপরীত্যে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ভয়াবহ আবহাওয়ায় প্রাণহানি, ফ্লাইট বাতিল ও বিদ্যুৎ বিপর্যয়ে স্থবির জনজীবন। জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে তারই বাস্তব চিত্র এখন চোখের সামনে। একদিকে হিমাঙ্ক ছোঁয়া হাড় কাঁপানো তুষার ঝড়, অন্যদিকে রেকর্ড ভাঙা তীব্র দাবদাহ। প্রকৃতির এক অদ্ভুত ও বিধ্বংসী রূপ দেখছে আমেরিকা। গত কয়েকদিনের এই চরম আবহাওয়ায় এখন পর্যন্ত অন্তত 8 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। আমেরিকার মিডওয়েস্ট এবং গ্রেট লেকস অঞ্চলে চলছে ভয়াবহ ব্লিজার্ড বা তুষার ঝড়। উইসকনসিনের কোনো কোনো এলাকায় রেকর্ড 2 ফুটেরও বেশি বরফ জমেছে। উত্তর মিশিগানে চলছে আইস স্টর্ম, যার ফলে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে প্রায় 5 লাখ মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছে। আবহাওয়ার এই চরম অবস্থায় সোমবার একদিনেই 4,500-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে বিমানবন্দরে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী।
টেক্সাস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত প্রায় 8টি অঙ্গরাজ্যে ঘন্টায় 70 মাইলেরও বেশি বেগে বিধ্বংসী ঝড়ো হাওয়া বয়ে গেছে। ওহাইওতে ঝড়ের তীব্রতায় হাইওয়েতে চলন্ত ট্রাক উল্টে যাওয়ার মতো ভয়ঙ্কর দৃশ্য দেখা গেছে। এমনকি ওয়াশিংটন ডিসি এবং ফিলাডেলফিয়ার মতো বড় শহরগুলোতেও টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, যখন উত্তর দিকে বরফ পড়ছে তখন নেব্রাস্কায় ভয়াবহ দাবানলে পুড়ে গেছে 7 লাখ একরের বেশি জমি। আবার ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনার মতো পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে বইছে গ্রীষ্মের মতো তীব্র দাবদাহ। সেখানে তাপমাত্রা 109 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা মার্চের ইতিহাসে সর্বকালের রেকর্ড। একই সময়ে বরফ, টর্নেডো আর তীব্র গরম আবহাওয়ার এমন বৈপরীত্য সচরাচর দেখা যায় না। জলবায়ু পরিবর্তনের এই ভয়াবহ প্রভাব মার্কিন নাগরিকদের জীবনকে এখন এক অনিশ্চিত সংকটে ফেলে দিয়েছে। ট্রাম্পকে ভোট দিয়ে যাদের আশা ছিল পরিবর্তনের, 1 বছরের মধ্যেই তারা হতাশা অনুভব করছেন। ইরান যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও প্রতিশ্রুতির বিপর্যয় তরুণ ভোটারদের বিশ্বাসে ফাটল ধরাচ্ছে। এই অসন্তোষ কি বদলে দেবে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল? বিস্তারিত রিপোর্টে। যাকে ভরসা করে ভোট দিয়েছিলেন, এখন তাকে নিয়েই তৈরি হয়েছে চরম সংশয়। 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে বড় ভূমিকা রেখেছিল আমেরিকার তরুণ প্রজন্ম। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের 1 বছর পার হতেই সেই তরুণ সমর্থকদের বড় একটি অংশ এখন বলছেন, আমরা প্রতারিত হয়েছি। উত্তর ক্যারোলিনার 26 বছর বয়সী জোশুরা বায়ার্স বা 23 বছরের জেমস ওয়েস্টের মতো তরুণরা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন নিত্যপণ্যের দাম কমানো এবং উন্নত জীবনের আশায়। কিন্তু বর্তমানে তারা দেখছেন এক বিধ্বংসী ইরান যুদ্ধ। বায়ার্সের প্রশ্ন, যুক্তরাষ্ট্র কখনো আক্রান্ত না হওয়া সত্ত্বেও কেন আমরা ইরানে যুদ্ধ করছি? এই যুদ্ধ কেবল অনিশ্চয়তাই বাড়ায়নি, বরং গ্যাসের দাম এবং জীবনযাত্রার ব্যয়কেও অসহনীয় করে তুলেছে। এক সমীক্ষায় দেখা গেছে 18 থেকে 29 বছর বয়সী তরুণদের 70% এখন ট্রাম্পের কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট। এমনকি যেসব প্রভাবশালী ইউটিউবার বা পডকাস্টার ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন, তারাও এখন তার সমালোচনা করছেন। তাদের দাবি, ট্রাম্প নতুন কোনো যুদ্ধ না করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এখন উল্টো পথে হাঁটছেন। এই হতাশা 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। অনেক তরুণ ভোটার এখন বলছেন তারা আর ভোট দিতেই আগ্রহী নন। তারা মনে করছেন তাদের ভোট কোনো পরিবর্তন আনতে পারছে না। ট্রাম্প কি পারবেন তার এই তরুণ ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে, নাকি ইরান যুদ্ধই হবে তার রাজনৈতিক জনপ্রিয়তার পতনের কারণ? আমেরিকায় সরকারি অচলাবস্থা বা শাটডাউন 30 দিনে পা দিল, কিন্তু সংকটের কোনো সমাধান এখনও চোখে পড়ছে না। এই অচলাবস্থার সবচেয়ে বড় প্রভাব পড়ছে দেশটির বিমানবন্দরগুলোতে। বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন প্রায় 50,000 ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার বা টিএসএ কর্মী, যার ফলে গোটা বিমান পরিষেবা এখন খাদের কিনারায়। বিস্তারিত আরও জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। আমেরিকায় সরকারি অচল অবস্থা বা শাটডাউন আজ 30 দিনে পা দিল, কিন্তু সংকটের কোনো সমাধান এখনো চোখে পড়ছে না। এই অচল অবস্থার সবচেয়ে বড় প্রভাব পড়েছে দেশটির বিমানবন্দরগুলোতে। বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন প্রায় 50,000 ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার বা টিএসএ কর্মী, যার ফলে গোটা বিমান পরিষেবা এখন খাদের কিনারায়। বিনা বেতনে কাজ করতে হওয়ায় টিএসএ কর্মীদের মধ্যে গণছুটির হিড়িক পড়েছে। সাধারণ সময়ে অনুপস্থিতির হার 2% নিচে থাকলেও বর্তমানে তা 10% ছাড়িয়ে গেছে। হিউস্টন, আটলান্টা এবং নিউ ইয়র্কের মতো বড় বিমানবন্দরগুলোতে অনুপস্থিতির হার 20 থেকে 30% পর্যন্ত পৌঁছেছে। শুধুমাত্র গত কয়েক সপ্তাহেই 366 জন অফিসার কাজ ছেড়ে চলে গেছেন। ফলাফল, যাত্রীদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং অনেক চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমেরিকান, ডেল্টা এবং ইউনাইটেডের মতো শীর্ষ এয়ারলাইন্সগুলোর সিইওরা এক যৌথ চিঠিতে কংগ্রেসকে দ্রুত এই অচল অবস্থা শেষ করার আহ্বান জানিয়েছেন। বর্তমানে স্প্রিং ব্রেক ভ্রমণের মৌসুম চলছে এবং রেকর্ড 17 কোটি যাত্রী বিমানে যাতায়াত করবেন বলে আশা করা হচ্ছে। এই বিশাল ভিড়ের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী না থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
ইমিগ্রেশন সংস্কার নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের রাজনৈতিক লড়াইয়ে এখন সাধারণ মানুষ এবং বিমান পরিষেবা বলি হচ্ছে। এই শাটডাউন আর কতদিনে স্থায়ী হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ কোথায় গিয়ে থাকে সেটাই এখন বড় প্রশ্ন। নিউ ইয়র্কে গৃহহীনদের জন্য বিপুল অর্থ ব্যয় নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। স্টেট কম্পট্রোলার টম ডিনোপোলির প্রতিবেদনে উঠে এসেছে, প্রতি ব্যক্তির পেছনে বছরে বড় অঙ্কের অর্থ খরচ হলেও তার বাস্তব সুফল স্পষ্ট নয়। এতে করদাতাদের উপরে বাড়ছে চাপ, আর পুরো ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি ক্রমেই জোরালো হয়ে উঠছে। নিউ ইয়র্ক সিটির বর্তমান আর্থিক পরিস্থিতি এখন এক চরম বিতর্কের মুখে। স্টেট কম্পট্রোলার টম ডিনাপোলির সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। শহরটি বর্তমানে প্রতিজন গৃহহীন ব্যক্তির পেছনে বছরে গড়ে $৮১,০০০ খরচ করছে। বিস্ময়কর বিষয় হলো, নিউ ইয়র্কের একজন সাধারণ কর্মজীবীর বার্ষিক গড় আয় মাত্র $৪০,৬০০, অর্থাৎ একজন করদাতার নিজের আয়ের চেয়ে প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় হচ্ছে একজন গৃহহীন ব্যক্তির ব্যবস্থাপনায়। আরও উদ্বেগের বিষয় হলো ২০১৮ সাল থেকে এই খাতে ব্যয় বেড়েছে প্রায় ৩২০%, অথচ গৃহহীন সংখ্যা বেড়েছে মাত্র ২৬%। ডিনাপোলি সতর্ক করে বলেছেন, এই বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের বিপরীতে নেই কোনো যথাযথ তদারকি। এই $৮১,০০০ বড় অংশই গৃহহীনদের হাতে পৌঁছায় না, বরং এটি চলে যায় বিভিন্ন এনজিও এবং প্রশাসনিক কর্মকর্তাদের পকেটে। একে অনেকেই এখন নন প্রফিট ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা মুনাফাভোগী সংস্থাগুলোর একটি সাজানো কর্মসংস্থান প্রকল্প হিসেবে দেখছেন। মেয়র জোহরান মামদানির বর্তমান পরিকল্পনা অনুযায়ী আগামী বছর এই খরচ বেড়ে দাঁড়াতে পারে প্রায় $৯৭,০০০। এর সাথে আরও $৫০০ মিলিয়ন বাড়তি খরচ তো আছেই, যা মানসিক স্বাস্থ্য এবং পুলিশি কার্যক্রমের জন্য বরাদ্দ। প্রশ্ন উঠেছে, বিপুল করের বোঝা চাপিয়ে কি সমস্যার সমাধান হচ্ছে, নাকি কেবল ব্যবস্থার পেছনে অর্থ ঢালা হচ্ছে? সাবেক কম্পট্রোলার স্কট স্ট্রিঙ্গারের ভাষায়, এখন সময় এসেছে প্রতিটি ডলারের জবাবদিহিতা নিশ্চিত করার। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।